সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের আজকে আমি পাটিগণিতের তৃতীয় অধ্যায়ের দুইটা সৃজনশীল করাবো। সেই দুইটা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল দেখো বোর্ডে লেখা আছে, আর তোমাদের ডান সাইডে দেখো বোর্ডে আমি কিছু এই চ্যাপ্টারের যে কিছু বেসিক কনসেপশন, এটা আমি তোমাদের ডান সাইডে লিখে দিয়েছি। এই সূত্রগুলি অনেক জরুরি। তোমাদের এই চ্যাপ্টারে উদাহরণে অনেক সূত্র লেখা আছে। এই এতগুলি সূত্র একসাথে হয়তো তোমাদের মাথায় নাও থাকতে পারে। এই সূত্রগুলি নিচে ক্লাস থেকে শিখে আসছো, যে যে সূত্র পরিমাপ সংক্রান্ত ঘটনায় দরকার এই চ্যাপ্টারের শুরুতে বা এই চ্যাপ্টারের অনুশীলনী শুরুর আগে বিভিন্ন পেজে এই সূত্রগুলি খুবই ভালোভাবে সন্নিবিষ্ট আছে। তোমরা করো কি, এই বইটা তোমাদের অষ্টম শ্রেণী পাস করার পরেও সংরক্ষণ করে রাখবে, আমার পরামর্শ। কারণ গণিতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করতে গিয়ে, ইভেন বাস্তব জীবনে কিছু কাজ করতে গিয়ে এই জিনিসগুলি খুবই দরকার পড়ে। তোমরা এই বইটা খুব যত্ন করে আদর করে সংরক্ষণ করবে, ঠিক আছে? সতর্কতার সাথে, যেন যে কোনো মুহূর্তে আরও 20 বছর পরেও যেন পাও। বইয়ে যদি ব্যক্তিগত সংগ্রহশালায় এই বুক সেলফ থাকে, এই বুক সেলফে যত্ন করে রেখে দিবে পাস করার পরেও, ঠিক আছে? তারপরে আমি বলছি এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই চ্যাপ্টার পরিমাপ নিয়ে কথা বলছি। এই পরিমাপের যে মেইন বেসিক, এই বেসিকটা ক্লাস 8-এ ডেভেলপ করে পরবর্তীতে নবম দশম ইন্টারমিডিয়েট পড়ার পরে তোমরা যারা সায়েন্স লেভেলে লেখাপড়া করবে, বিবিএ এমবিএতে লেখাপড়া করবে, এই জিনিসগুলি অনেক বেশি দরকার পড়বে। এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই চ্যাপ্টার সংক্রান্ত যে বিভিন্ন ম্যাথ আছে, এই ম্যাথগুলি অনেক ভালোভাবে এখন থেকে পারতে হবে। পেরে বেসিকটা স্ট্রং হইলে 9-10-এর পরিমাপ সংক্রান্ত যে বিভিন্ন ম্যাথ আছে, সেই ম্যাথগুলির সম্পর্কে তোমার কনসেপশনটা অনেক ক্লিয়ার হবে, তোমার কাছে ইজি লাগবে। 8-এর বইয়ের তুলনায় 9-10-এর কোর্সটা অনেকটা ডিটেলস ম্যাথ এবং হায়ার ম্যাথ মিলে একটা ভাস্ট এরিয়া, ঠিক আছে? ওই সিলেবাসটা তোমার কাছে সহজ হইতে গেলে এই 8-এর যে কিছু কিছু পরিমাপ জ্যামিতি, এই সংক্রান্ত যে ব্যাপারগুলি অনেক ভালোভাবে পারতে হবে। যদিও এটা পাটিগণিতের অংশ, পরবর্তীতে 9-10-এ পাটিগণিত না থাকলেও এটা বীজগণিতে, ত্রিকোণমিতিতে, পরিমিতিতে ইত্যাদিতে ছড়ায়া পড়বে। রিপা রিপা তাহলে এগুলি এই অনেক দরকার পড়বে এবং পরবর্তী ক্লাসে ম্যাথের, হায়ার ম্যাথের এই বিভিন্ন এর মধ্যে চ্যাপ্টারের মধ্যে এটা ছড়ায় পড়বে এবং অনেক বেশি দরকার লাগবে। তাহলে দেখো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের গুরুত্ব সম্পর্কে করে দিলাম, সতর্ক করে দিলাম। এবং এই চ্যাপ্টার থেকে তো একটা সৃজনশীল তোমাদের আসবেই, এবং এই চ্যাপ্টারটার যে সিটে ভালোভাবে করলে তোমরা একটা সৃজনশীল এবং অবজেক্টিভ ভালোভাবে পারবে। তাহলে আমরা এখন এই ম্যাথটার সমাধান করতেছি। তোমাদের বোর্ডে যে সৃজনশীলটা লেখা আছে, এই সৃজনশীলটা একটু পড়ো এবং খাতায় উঠাও, উঠিয়ে তোমরা এইটা কাজটা করতে থাকো। তারপরে আমরা আসি এই 1 নাম্বার ম্যাথে স্বর্ণের বারের আয়তন নির্ণয় করো। দেখো স্বর্ণের বারের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ আছে এত সেন্টিমিটার, উচ্চতা আছে এত সেন্টিমিটার। তাহলে আয়তন নির্ণয় করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটা জিনিসের দরকার। তাহলে আমরা করতেছি এখন ক নাম্বারের, এই যে 1-এর ক নাম্বার করতেছি। দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য
দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। এরপরে প্রস্থ আছে 6.4 মিটার। স্বর্ণের বারের প্রস্থ সমান 6.4 সেন্টিমিটার এবং স্বর্ণের বারের উচ্চতা আছে 2.5 সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের ভারের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্রটা তোমরা লিখলেও পারো, না লিখলেও হবে, ঠিক আছে। তোমরা সরাসরি মান বসায় করে ফেললেও হবে, লিখে করে করাই বেটার। 7.8 ইন্টু 6.4 ইন্টু 2.5। আয়তন হলে এখানে যে এককেই থাকে এই এককগুলির 3 বার গুণ হচ্ছে, মানে সেন্টিমিটার কিউব হয়ে যাবে। এটাকে বাংলায় লেখা হয় ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এখন এটার যে মান আসবে ক্যালকুলেশন করে, এইটাই হলো তার ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। 7.8 ইন্টু 6.4 ইন্টু 2.5 ইকুয়াল টু 124.8। 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে এটার উত্তর হলো 124.8 ঘন সেন্টিমিটার। নিচে উত্তরটা লিখলাম, যে পরে অঙ্কের কোনো অংশের দরকার লাগলে আমি এটা রেখে দিলাম বা থাকতে পারবে। তারপরে আমরা আসি ক্ষতে। এখন আসো ক্ষতে। ক্ষয়ে বলছে স্বর্ণের বারটির ওজন কত। তাহলে স্বর্ণের বারটির ওজন যদি বের করতে চাই তাহলে তার ওই আয়তনটা লাগবে। তাহলে আমরা ক হতে পাই, আমরা খ করতেছি, ক হতে পাই, ক হতে কি পাইছি, স্বর্ণের বারের আয়তন। স্বর্ণের বারের আয়তন সমান 124.8 ঘন সেন্টিমিটার। স্বর্ণের ভারের আয়তন পাইলাম 124.8 ঘন সেন্টিমিটার। এখন আয়তন জানা থাকলে আমরা এটা তুলনাটা করতে হয় পানির সাথে। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এই যে 10 নম্বর সূত্রটা ডানে লেখা আছে, এই পয়েন্টটা অনেক জরুরি। এই সূত্রটা তোমাদের মাথায় থাকতেই হবে, ঠিক আছে। তাহলে এই আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এটা আমাদের প্রত্যেকেরই মাথায় সুন্দরভাবে থাকা লাগবে। তাহলে এখন স্বর্ণের ভারের যে আয়তনটা পাইলাম এত ঘন সেন্টিমিটার, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 ইন্টু 124.8 গ্রাম সমান 124.8 গ্রাম। তাহলে আমরা এত গ্রাম পাইলাম 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। তাহলে এখন এই
সোনার ভারের সমায়তন পানির ওজন পাইলাম, এটা সোনার ভারের সমায়তন পানির ওজন, অর্থাৎ স্বর্ণের ভারের সমায়তন পানির ওজন সমান 124.8 গ্রাম। এটা হলো স্বর্ণের ভারের সমায়তন পানির ওজন পাইলাম। আবার প্রশ্নে দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। সাধারণত দেওয়া থাকবে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। মনে করো এই এতটুকু যে আয়তনের যে স্বর্ণের ভার, মনে করো এই ক্যালকুলেটরটার সাইজের মনে করো একটা স্বর্ণের ভার, যখন স্বর্ণের অলংকার বানানোর আগে যখন স্বর্ণের কোম্পানি বা যে দেশে স্বর্ণ উৎপন্ন হয় ওই দেশ থেকে স্বর্ণ ইম্পোর্ট করা হয় আমাদের দেশের এই তোমাদের আন্টিদের মা আন্টিদের স্বর্ণের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে ইম্পোর্ট করে এই যে সরাসরি অলংকার আকারে এখান থেকে আনা হয় না, এরকম বার আকারের দৈর্ঘ্য প্রস্থ ইটের মতো ছোট ছোট সাইজের ইটের মতো সাইজ করে ওরা সাপ্লাই দেয়। এটা হলো স্বর্ণের ভার। পরে এটা স্বর্ণকাররা এটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ খাদ মিশে অলংকার তৈরি করে। ঠিক আছে, এখন অর্থাৎ স্বর্ণের ভারের সমায়তন পানি, আমরা এই যে ভারটার কথা এখানে বলা হয়েছে সেই স্বর্ণের ভারটির সমায়তন পানির ওজন এত গ্রাম। এখন এই তত্ত্বটা কাজে লাগবে, এই যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এটা যে কোনো পদার্থ। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা বাস্তবতাটা একটু ফিল করতে বলছি। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। মনে করো তোমাকে তুমি এই যে দেশে স্বর্ণ পাওয়া যায় খনিতে, সেই দেশের একটা স্বর্ণের কোম্পানিতে তুমি চাকরি করো। তোমার যদি সেই জায়গায় চাকরি করো, এই চালাক চতুর যদি ম্যানেজার হয়, তুমি যদি লুকিয়ে, তোমরা দুইজন এই দেশ থেকে দুইজন গেছো, একজন ধনী ঘরের সন্তান আর একজন গরিব ঘরের সন্তান চাকরির জন্য। তোমার বাবা হয়তো যে ধনী ঘরের সন্তান তাকে হয়তো পাঠিয়ে দিছে যে দেশে ঝামেলা হয়, সে ঠিকমতো ভালো কাজ করে না, বিভিন্ন রাজনৈতিক যন্ত্রণার মধ্যে পড়ে, যেমন হতে পারে। আর গরিব যে লোকটা সে গেছে টাকার জন্য, টাকা ইনকামের জন্য। এখন মনে করো কোনো ঈদ আসছে, এই ঈদের আগে এই বকশিস হিসাবে বলতেছে যে দুইটা জিনিস রাখলো, দুইটা বালতি রাখলো, যে বালতিতে মনে করো 15 কেজি ওজনের পানি ধরে, সেই বালতিতে মনে করো ওই প্রত্যেকের জন্য সামনে এক করে দিছে যে দুইটা বালতি রাখছে, একটার মধ্যে মাংস ঈদ যেহেতু আসছে তাহলে একটার মধ্যে মাংস রাখছে আর একটার মধ্যে স্বর্ণ রাখছে। হ্যাঁ, এখন বললো যে তোমাদের প্রত্যেককেই বললো যে এই দুইটার মধ্যে যেটা তোমার পছন্দ সেটা নিয়ে যাও। ঠিক আছে, তোমাকে কিন্তু বোকা বানানোর না এটা, বা তোমার যে কতটুকু লোভী এটা টেস্ট করার জন্য হয়তো এ করতে পারে, কিন্তু লোভ করলেই তুমি ঠেকবে। কিভাবে এটা আমি বুঝাচ্ছি। মনে করে যে গরিব ঘরের সন্তান ছিল, সে মনে করে যে না আমি 3 বেলা খাইতে পারলেই হইব, এই যে এনে 15 কেজি মাংস পাবো, ও এই মাংসও কিন্তু পানির প্রায় সম পরিমাণ ভারী। ঠিক আছে, এই কাছাকাছি টাইপের ভারী। তাহলে ওই মাংস যদি 15 কেজি মাংস পাই, তাহলে আমি 30 দিন আধা কেজি করে 3 বেলা খেলেও আমার মাংসটা 1 মাস চলে যাবে, বা 2 মাস 3 মাস ফ্রিজের মধ্যে রেখে পাতলা পাতলা যদি খাই তাহলে থাকবে, আমি এটা নিয়েই থাকি। আমার স্বর্ণের দরকার নাই। স্বর্ণ নিয়ে গেলে এত স্বর্ণ কোথায় পাবো, দেশে নিয়ে গেলে আমাকে মনে করবে যে বিদেশে গিয়েও চুরি করে আসছো, এত স্বর্ণ পাইছো কোথায়, এই তার চিন্তা ভাবনা ডলে করুন। তার যেহেতু সে গরিব মানুষ, তার স্বপ্ন লোভ লালসা এগুলি তার একটা সীমাবদ্ধ থাকবে। কিন্তু যে ধনী করে ছেলেটা মনে করে যে না আমি গাদার কাঠ নিয়ে সারা জীবন খাটবো না, আমি করবো কি স্বর্ণের বালতিটা যেহেতু দিছে, আবার এই কন্ডিশন দিছে যে যেটা উঁচু করে নিয়ে যেতে পারবে সেটা, আর যদি না নিয়ে যেতে পারো যে জিনিসগুলি দিছি, তাহলে পরে আমার এই 10 বছর আমার কোম্পানিতে ফ্রি চাকরি করা লাগবে পেটের ভাতে। ঠিক আছে, এইরকম। তাহলে
যে ধনী ঘরের সন্তানরা সে স্বর্ণের বালতি দেখে তো পাগল হয়ে গেছে, না আমি এই স্বর্ণের বালতি নিয়ে গেলেও কিছু মনে করবে না, দেশের লোক আমাকে চোর ভাবতে পারবে না, আমাকে এটা তো আমি এই হিসাবে নিয়ে যাচ্ছি, আমি ধনী ঘরের সন্তান মনে করবে, ব্যবসা করে বিদেশ থেকে এত টাকা ইনকাম করে এত এত স্বর্ণ কিনে আনছে বা বিক্রি করে দিবে, অনেক টাকা ইনকাম করে ফেলবে, এটা সমস্যা না। সে এটা নিতে গেছে, নিয়া এই যে 15 কেজি পানি ধরে, যেটা আমি তোমাদেরকে বলছি, এইটা সে কোনোতেই উঠিয়ে আনতে পারবে না। যে বালতিতে 15 কেজি পানি ধরে, এই 15 ইন্টু 19.3 19.3 এটা হবে 289.5, অর্থাৎ 290 কেজি, প্রায় 300 কেজির কাছাকাছি। এক বস্তা চালের মধ্যে 50 কেজি থাকে, এখন 300 কেজি চাল মানে কি প্রায় 6 বস্তা চাল। এই 6 বস্তা চাল তুমি বড় জোর এক বস্তা চাল কোন রকমে অনেক বেশি শক্তিশালী হলে, যে ধনী ঘরের সন্তান সে তো খেয়ে টেয়ে দেশের থেকে নাদুস নুদুস হয়ে গেছে, খুব শক্তিমান নিজেকে মনে করে, তার শক্তির অহংকারে মনে করে এই এক বালতি স্বর্ণ ব্যাপার হলো নাকি, এটা তো উঠিয়ে ঝাটকা মারে আমি নিক্ষেপ করে ফেলতে পারবো, আর 2 বালতি আমি নিয়ে যেতে পারবো, কিন্তু আসলে এটা 6 বস্তা চালের ওজনের সমান, যা একটা মানুষের পক্ষে কোনোতেই বহন করা সম্ভব না, ঠিক আছে, উঁচু করে নিয়ে আসা সম্ভব না, ঠিক আছে। এইটাই হলো সায়েন্সের বাস্তবতা, এই বাস্তবতাগুলি মাথায় থাকতে হবে, এই রিয়েলাইজেশনটা তোমাদের আসতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখন ম্যাথে আসছি। স্বর্ণের ভারে সময়ায়তন পানির ওজন, এখন যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং স্বর্ণের ভারের ওজন সমান, যে পানির ওজন যেটা পাইছো, পানির ওজনকে 19.3 দিয়ে গুণ করবা, 124.8 ইন্টু 19.3 এত গ্রাম সমান 124.8 ইন্টু 19.3 2408.64 2408.64 গ্রাম। যদি ডিজিট ভুল করে ভুল না চেপে থাকি তাহলে রেজাল্ট এরকম আসবে, ঠিক আছে। তাহলে আমরা খ নম্বরের রেজাল্ট পেয়ে গেলাম, স্বর্ণের ভারের ওজন এত গ্রাম, উত্তর এত গ্রাম পেয়ে গেলাম। তারপরে আছে আরেকটা হলো, একটি পানিপূর্ণ চৌবাচ্চা এত লিটার পানি ধরে, তাহলে এইটার ক্ষেত্রে আরেকটা তথ্য আছে, 1 ঘনমিটার আয়তনে পানি ধরে 1000 লিটার, তাহলে এই ফর্মুলাটাও তোমাদের মাথায় থাকতে হবে। আমি এটা হয়তো লিখি নাই, এনে এটাও মাথায় আসবে বা রাখতে হবে। 13 নম্বর, 1 ঘনমিটার আয়তনে পানি ধরে 1000 কেজি, এটাও তোমাদের একটু মাথায় রাখবে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। 1 ঘনমিটার, এই গত ক্লাসে মনে হয় বুঝিয়েছিলাম যে এই 1 ঘনমিটার আয়তন কতটুকু, আগের ক্লাসটা গতকালকে বা গত ক্লাসে যেটা করাইছিলাম এটার মধ্যে বলছিলাম, তাহলে আজকে আর রিপিট করলাম না। এখন আমরা আসি গ নাম্বারে।
তাহলে গ নাম্বারে আসবে চৌবাচ্চার গভীরতা এত এবং প্রস্থ এত মিটার হলে তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা জানা নাই। তাহলে আমরা প্রথমে চৌবাচ্চার আয়তনটা বের করি, ওই পানি ধরার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি থেকে আমরা আর এই সূত্রটা থেকে আমরা চৌবাচ্চার আয়তনটা বের করে ফেলতে পারবো। তাহলে ক নম্বর করতে গিয়া প্রথমে লিখো, আমরা জানি এই 13 নম্বরে যে সূত্রটা ওইটা লিখো, যে উল্টাভাবে লিখবো 1000, আচ্ছা পানি ধরে 1000 লিটার লেখো, এটা আমরা লিটার আকারে আয়তনটা রাখি। কেজিও 1000 কেজি হবে বিশুদ্ধ পানি যদি নেওয়া হয়। তাহলে আমরা জানি 1000 লিটার পানি ধরে নিই, যেহেতু লিটার দেওয়া আছে আমরা লিটারের সাথে সম্পর্কিত করি 1000 লিটার পানি ধরে 1 ঘনমিটার আয়তনে। এখন তোমরা এই 19200 লিটার পানি কতটুকু আয়তনে ধরে এটা বের করে ফেললেই হবে। এই ওই তোমরা ক্লাস নিচের থেকে করে আসছো, ইনশাল্লাহ পারবে সবাই। 1 লিটার পানি ধরবে 1000 ভাগের 1 ঘনমিটার আয়তনে। সুতরাং 19200 লিটার পানি ধরে 1 × 19200 বাই 1000 লিটার আয়তনে, ঘনমিটার আয়তনে। এখন এটা যদি আমরা একটু সরল করি তাহলে 19.2 ঘনমিটার আসবে, এটা ঘন মিটার। তাহলে আমরা ওই চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম। সুতরাং চৌবাচ্চার আয়তন সমান 19.2 ঘন মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম। এখন চৌবাচ্চার চাওয়া হয়েছে কি, দৈর্ঘ্য চাওয়া হয়েছে, আমাদের প্রস্থ দেওয়া, গভীরতাও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে। তাহলে দেওয়া আছে যেগুলি, এগুলি লিখে নেই। দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা সমান 2.56 মিটার, 2.56 মিটার। আর প্রস্থ, চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। ঠিক আছে, ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ক মিটার। আমরা চৌবাচ্চার দৈর্ঘ্য ধরে নিলাম ক মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার। দৈর্ঘ্য যদি ক মিটার হয় তাহলে আমরা আয়তন বের করতে পারি। সুতরাং চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা ঘন মিটার। প্রশ্ন মতে এটা আমরা ক্যালকুলেশন করতে যাব না, আমরা ক এর মান বুঝব। এটাও যে চৌবাচ্চার আয়তন, এটা একই চৌবাচ্চার আয়তন, এটা ক এর মাধ্যমে আর এটা হলো সংখ্যার মাধ্যমে। তাহলে এই দুইটা মান পরস্পর সমান। তাহলে প্রশ্ন মতে ক গুণন 2.5 গুণন 2.56 সমান 19.2 और ক সমান
19.2 ভাগ 2.5 এবং 2.56 এই দুইটা দ্বারা ভাগ হলো। এখন দেখো মানটা কত আসে, ক্যালকুলেশন করো একটু দ্রুত, ক্যালকুলেটর চাপ চাইপা। 19.2 ভাগ 2.5 ভাগ 2.56 3 ও সমান, সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য, এনে কিন্তু কোনো একক থাকবে না, তোমরা প্রথম যে ধরি লিখছি এক জায়গায় ওইখানে মানটা বসাইতে হবে, তারপরে রেজাল্ট দেখো। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 3 মিটার। আমি আরেকটা জিনিস বলছি, ক্যালকুলেটরে যারা ক্যালকুলেশন করো অনেকেই ক্যালকুলেটর ফাংশন এই ব্যাপারটা বুঝো না, এইটা ভাগ এটা পরে গুণ চিহ্ন এটা দিলে রেজাল্টটা অন্যরকম আসবে, উল্টা রকম আসবে, কারণ এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা উপরে গুণ বোঝাবে। যদি তুমি কোনো ক্যালকুলেটর যেগুলিতে ব্র্যাকেট দেওয়ার সুযোগ থাকে তখন এইটা ভাগ ব্র্যাকেট দেয়া এটা দিয়া গুণ চিহ্ন দিলে সমস্যা নাই। আর যখন ক্যালকুলেশন করবে সায়েন্টিফিকেও যদি বাই চান্স করো তাহলে তুমি ব্র্যাকেটের বাড়তি যন্ত্রণায় আরো দুইটা বাটন বাড়তি চাপা লাগবে। তুমি করবা কি, এটা ভাগ নিচে যতই গুণ থাকুক না কেন এইগুলি ক্যালকুলেটরে ভাগ ভাগ দেয়া এগুলি লিখলে রেজাল্ট আসবে, সঠিক রেজাল্টটাই আসবে। এটা একটু খেয়াল রাখো তোমরা, যেহেতু এইটে পরে অনেকেই এই সিস্টেমটা হয়তো মাথায় অনেকেরই নাই, এই জন্য একটু বলে রাখলাম। তাহলে এই সৃজনশীলটা আমাদের হলো, আমি তোমাদের এমনভাবে করাচ্ছি, একটা সৃজনশীল বিভিন্ন অঙ্ক সমন্বয়ে করাচ্ছি আর একটা সৃজনশীল বই থেকে করাচ্ছি। আশা করি তোমাদের পাশে এই পাঠ্য বইটা আছে। এখন আরেকটা কালকে যে ক্লাস করিয়েছিলাম কারো কারো ওই এতে ক্লাসে কমেন্ট ছিল যে তোমরা আরেকটা ম্যাথ করে দেওয়ার জন্য, সেটা হলো 31 নাম্বার সৃজনশীলটা করে দেওয়ার জন্য বইয়ের। তাহলে আমি আজকে বইয়ের 31 নাম্বার সৃজনশীলটা করছি, কিন্তু এটা বোর্ডের প্রশ্নে উঠাচ্ছি না, ঠিক আছে? তোমরা একটু কাছে বইটা রাখো এবং প্রশ্নটা দ্রুত একটু পড়ে ফেলো, প্রশ্নের কথাটায় কি লেখা হয়েছে। আমরা এগুলি মুছে ফেলি, এটা শেষ হলো। নেক্সটে তোমরা এই একটু জ্যামিতির সাইডে যদি কারো কোনো গ্যাপ থাকে, ঝামেলা থাকে, কোন অংশটা করালে তোমাদের ভালো হবে সেই অংশটা আমাকে কমেন্টসে লিখো, তাহলে আমি তোমাদের সেই অংশটা করে দেব। পারলে এখনই লিখে রাখো, আমি কমেন্টস দেখে আইডেন্টিফাই করে নিব কোন অংশটা করলে তোমাদের সুবিধা হবে। এখন আমরা 31 নম্বর সৃজনশীলে আসি। 31 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রথমে করতেছি। তোমরা এরই মধ্যে প্রশ্নটা পড়ছো বা আরো আগে কেউ কেউ হয়তো করেছো, আর না করে থাকলে বা কোথাও বোঝার ঘাটতি থাকলে একটু বুঝে নাও, হয়তো আমারটা বুঝলে আর তোমার বোঝার সাথে সমন্বয় করলে আরো বেশি ক্লিয়ার হবে। পরবর্তীতে তুমি কাউকে, তোমার ছোট ভাইকে বা যে কাউকে বুঝাইতে গেলে তোমার মধ্যে কিভাবে এটা সুন্দরভাবে বুঝাতে পারবা, এই ক্যাপাসিটিটা ভালো ডেভেলপ করবে। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? তাহলে এনে 10 একর দেওয়া আছে। একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। একর হলো ক্ষেত্রফলের একক, মানে ওই ক্যাম্পাস এলাকাটা যতটুকু জায়গা জুড়ে আছে এই বাউন্ডারি ওয়াল সহ সবটা জায়গা হলো ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল, ঠিক আছে? এই ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। এখন চাওয়া হয়েছে কত হেক্টর। তাহলে এই নিয়ে আমি এই একরের সাথে হেক্টরের সম্পর্কটা মেবি দেই নাই, তোমাদের বইয়ে একটু সূত্রটা দেখে নাও, একরের সাথে হেক্টরের সম্পর্কটা কি আছে। একরের সাথে হেক্টর সম্পর্ক, বর্গ মিটার, এক একের সমান এত বর্গ মিটার আছে।
একটা সম্পর্ক আছে 2.47 একর সমান 1 হেক্টর। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটাই আমরা কাজে লাগাই বইয়ে জমাতে যেটা আছে। তাহলে আরেকটা পয়েন্ট এখানে লিখে রাখি, 14 নম্বর পয়েন্ট, 1 হেক্টর সমান 2.47 একর। 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা দ্বারা আমরা উল্টাভাবে করে আসব। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে অংশটা, সেইটার মধ্যে এখন আমরা আসি। আমরা লিখতে পারি ক্যাম্পাস এলাকা কত হেক্টর, তাহলে একরে দেওয়া আছে 10 একর। তাহলে আমরা জানি এত একর সমান 1 হেক্টর। ক নম্বর আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান 1/2.47 হেক্টর। সুতরাং 10 একর সমান 1 × 10/2.47 হেক্টর সমান, এখন ক্যালকুলেশনটা করো, 10 কে 2.47 দ্বারা ভাগ করো, 10/2.47 দশমিকে নিলে 4.0486, 4.0486 হেক্টর প্রায়। এগুলির ক্ষেত্রে প্রায় লিখতে হবে, কারণ সূত্রটাই কিন্তু প্রায় দিয়ে 1 হেক্টর সমান এত একর প্রায়। তাহলে আমরা এই প্রায়টা এনে লিখি নাই, কিন্তু রেজাল্টে তোমরা অবশ্যই প্রায় লিখে দিবে। ঠিক আছে, এইটা লেখার পরে আমরা এই ক্ষেত্রফল দেখো কোথাও কাজে লাগে কিনা। পরবর্তীতে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। তাহলে সীমানা প্রাচীর হলো অবশ্যই কি তার বাউন্ডারি। বাউন্ডারি কি হয়, একদিকে থাকে না, চারদিকেই তার বাউন্ডারি থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে চারদিকে বাউন্ডারির মোট দৈর্ঘ্যটা কি বোঝায়, তার পরিসীমা বোঝায়। তাহলে ওই ক্যাম্পাসটা বলছে আয়তাকার। তাহলে আয়তাকার যদি হয়, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য মিটারে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে পাইলাম কি, এই প্রশ্নে দেওয়া আছে তার ক্ষেত্রফল 10 একর দেওয়া আছে, আমরা হেক্টরে নিলাম। হেক্টরের সাথে আমরা এটা বর্গ মিটারের সম্পর্ক থাকবে। ঠিক আছে, তাহলে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। তাহলে আমরা এনে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আমরা খ করতে গিয়া স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফলটা আগে 10 একর দেওয়া আছে, স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 10 একর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা লাইভে আসো, আমার সাথে আসো এই মুহূর্তে, তারা দেখো আমার এই ইন্টারনেটের প্রবলেমের কারণে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, দেখা যায় না বা ঝাপসা দেখা যায় বা কথা ঠিকমতো শোনা যায় না। যদি এরকম হয়, কথা শোনা না গেলে তোমরা হেডফোনটা ইউজ করো, কারো ক্ষেত্রে এমন হতে পারে। আর যদি ওইটা প্রবলেম না হয়, ঝাপসা দেখা যায়, তাহলে একটু কমেন্টসে লিখো। যদি ঠিকমতো দেখা যায় এবং ঠিকমতো শোনা যায়, তাহলে তোমরা কমেন্টসে ইয়েস বা ওকে লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের জিনিসগুলি ঠিক আছে। ঠিক আছে,
আমি তোমাদের একটু মেসেজগুলি কমেন্টসগুলি দেখছি। মুরসালিন ইসলাম লাইনে আছো, জাহিদুল ইসলাম মন্ডল, জাহিদ আসসালামু আলাইকুম বলছো, ওয়ালাইকুম সালাম। মুরসালিন ইসলাম বলছো কেমন আছো, এটা আমি উত্তর প্রথমেই বলছি। জাহিদুল ইসলাম মন্ডল গেছো। আর তোমাদের আর কিছু ইমরান কেমন আছো, তোমরা তোমাদের মধ্যে করছো। আর তোমাদের কমেন্টসে কোনো আছে কিনা দেখতেছি, কোনো চাহিদা আছে কিনা দেখতেছি। আমি কতক্ষণ আগে যেটা বলছিলাম SMS এর কথা বলছো, দেখতে আমি দেখে নিব। এরপরে গুলো দেখেন। আর তোমাদের যেটা বলছি, ম্যাথের যে কোনো সাইডে যদি চাহিদা থাকে, তাহলে কোনো সাইড যদি আমি করানোর দরকার পড়ে, যেগুলি তোমাদের বোরিং ফিল করো করতে, বুঝো না, কম বুঝছো, ভালো বোঝার সুযোগ পাও নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে তোমরা বলো। যদি সেগুলি বেসিক কনসেপশন সহ অনেক ভালোভাবে দরকার পড়ে তাহলে আমাকে এই SMS করেই হোক, কমেন্টসে এখন লিখে দিলে আরও বেশি ভালো হয়। তাহলে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আছে 10 একর। এই 10 একরকে আমরা বর্গ মিটারে প্রকাশ করি। একরের সাথে বর্গ মিটারের সম্পর্ক দেখো, এই যে 4046.86 বর্গ মিটার, এই যে একরের সাথে বর্গ মিটারের সম্পর্ক এটা আছে। যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা এই সম্পর্ক থেকে আনবো। 1 একর সমান যদি এত বর্গ মিটার হয় তাহলে 10 একরে ওইটা দ্বারা গুণ করলেই আমরা এই বর্গ মিটারের সম্পর্কটা পেয়ে যাব। 4046.86 যখনই এটা লিখবে তখন বর্গ মিটার লিখে ফেলবে, ঠিক আছে। তাহলে বর্গ মিটার লেখার পরে এটা গুণ করলে আসবে 10 দিয়ে গুণ করলে 1 গড় ডানে দশমিক চলে যাবে, 4046.86 বর্গ মিটার। তাহলে আমরা এই বর্গ মিটারে তার মানটা পাইলাম, স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। এখন আমরা করব কি, স্কুল ক্যাম্পাসের প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা প্রস্থটা ধরে নিব। তাহলে ধরি প্রস্থ সমান ক মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান 4 ক মিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার সমান 4 cos স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল এটা পাইলাম। তাহলে এই ক্ষেত্রফলটা ক আকারে, আর এটা হলো সংখ্যা আকারে। তাহলে আমরা প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান এই উপরে যে ক্ষেত্রফলটা বর্গ মিটারে পাইছি, এইটাও বর্গ মিটার, এইটাও বর্গ মিটার। মনে রাখবে যখন শর্তে দুইটা ক্ষেত্রফল বা দুইটা জিনিস পরস্পর সমান লেখো, দুইটার একক কিন্তু সেম হওয়া লাগবে, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বাকি অংশে যাই। প্রশ্ন মতে এই 4 cos স্কয়ার সমান এটা লিখতে পারি। প্রশ্ন মতে 4 cos স্কয়ার সমান 4046.8.6 8.6। এখন और cos স্কয়ার সমান 4046.8.6/4 और এই মানটা বের করে ফেলো। 4046.8.6 ভাগ
10 17.15 10 11 7.15 এটা পাইলাম cos স্কয়ারের মান। তাহলে cos স্কয়ারের মান থেকে এখন ক এর মান বের করতে হবে। সুতরাং ক ইকুয়াল টু রুট ওভার অফ 10 117.5। এখন এটার বর্গমূল করে ফেলো। বর্গমূল 100.584, এটা আসবে 100.584, এটা মান পাইলাম। এখন দৈর্ঘ্য চাওয়া হয়েছে প্রশ্নে, এই স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে, তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য চাইছে। সুতরাং প্রস্থ সমান, প্রস্থ কত ধরছিলাম 100.584 মিটার, এটা প্রায় লিখতে পারো এখানে, প্রায় অবশ্য রেজাল্টে লিখলেই হবে। দৈর্ঘ্য সমান 100.584 ইন্টু 4 ছিল, 4 গুণ ছিল, তাহলে এটা কি 4 দিয়ে গুণ করো, 100.584 গুণন 4, 402.336 এত মিটার সমান 402.336 মিটার, এটাও প্রায়। ঠিক আছে। এখন পরিসীমা, সুতরাং সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, সুতরাং সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা, সীমার সূত্র তোমাদেরকে গত ক্লাসে বুঝেছিলাম, কিভাবে আসছে এটাও দেখাইছিলাম। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2, আমরা উপরে লিখি, তাহলে সব মুছে ফেললাম। 2 ইন্টু দৈর্ঘ্যের মান হলো 402.336, 402.336 যোগ প্রস্থ হলো 100.584, 100.584 মিটার প্রায়। দেখো এনে 2 ব্র্যাকেট থাকলে গুণ না দিলেও চলে, আর দিলেও চলে। এটার সাথে যোগ করো, 100 সাথে যোগ 402.336, 402.336 ইকুয়াল টু 502.9 ইন্টু 2, 1005.84, 1005.84 মিটার প্রায়। তাহলে এটাই হলো উত্তর, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হলো 1005.84 মিটার প্রায়। তাহলে আমাদের খ নাম্বার শেষ হলো। এখন গ নাম্বার, অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং দেয়ালের পুরুত্ব দেওয়া আছে। তাহলে 4 দেয়ালের আয়তন, শুধু দেয়ালটার আয়তন, ভিতরের ফাঁপা অংশের আয়তন চাওয়া হয় নাই। তাহলে অডিটোরিয়ামের যে ফ্লোর, অডিটোরিয়ামটার যে টোটাল যে জায়গাটা জোরে অডিটোরিয়ামটা আছে, আমি এটাতে চিত্রকে বুঝাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আর এটার ক্ষেত্রে চিত্রটা কি করা ভালো হবে। আমরা গ নাম্বার করতেছি। মনে করো
এই অডিটোরিয়ামটা এতটুকু জায়গা জুড়ে আছে। আর এই অডিটোরিয়ামটার ভিতরের জায়গাটা হলো, এনে অডিটোরিয়ামের ওয়াল আছে, ওয়ালটা আমি সাইডে দেওয়া রাখিয়া আঁকলাম। তাহলে এই দিদা ওয়াল যতটুকু, এই দিদা ওয়াল, এই ওয়ালগুলির পুরুত্ব সমান। তাহলে এটা হলো অডিটোরিয়ামের যে মাটির নিচে মাটির এলাকাটা আর কি, এই অংশটা। আর এটা ভিতরের অডিটোরিয়ামের যে জায়গাটা ইউজ হয়, ওয়ালটা মনে করো এই জায়গা জুড়ে আছে। তাহলে আমরা করি কি, আগে এই টোটাল অডিটোরিয়ামটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করতে পারি। পরে দেয়াল বাদে, দেয়ালের পুরুত্ব আছে, দেয়াল বাদে এই যে মাঝের অংশটার এই দৈর্ঘ্যটা বের করে নিই। আর এটা বোধ 15 সেন্টিমিটার আছে, 15 সেন্টিমিটার, সবগুলি 15 সেন্টিমিটার এগুলি, ঠিক আছে। এটা না লিখি, 15 সেন্টিমিটার, এই সবগুলি অংশ 15 সেন্টিমিটার করে চারদিকে আছে। তাহলে দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। অডিটোরিয়ামের প্রস্থ দেওয়া আছে 35 মিটার। সুতরাং অডিটোরিয়ামের ক্ষেত্রফলটা বের করে ফেলো। অডিটোরিয়ামের ক্ষেত্রফল সমান 40 ইন্টু 35 বর্গ মিটার, সমান একটা শূন্য, 4 5 20, 3 4 12, 13 14, 1400 বর্গ মিটার। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল বের করে নিলাম। এরপরে দেয়াল বাদে ভিতরের অংশের দৈর্ঘ্য, দেওয়াল দেওয়াল বাদে ভিতরের দৈর্ঘ্য, দেয়াল বাদে দৈর্ঘ্য হবে 40। আচ্ছা, এনে দেওয়ালের পুরুত্বটা একটু লিখে নিই, এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হবে আগে। দেওয়ালের পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব 15 সেন্টি সমান 15/100 মিটার, 0.15 মিটার। এখন দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেওয়াল বাদে অডিটোরিয়ামের দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান 40 থেকে 2 গুণ বিয়োগ হবে। এই অডিটোরিয়ামের যে প্রস্থ আছে 15 পুরুত্ব, এই 15 মিটারে নিয়ে 0.15, এটার 2 গুণ হইল, এত মিটার হবে। 40 থেকে 0.15 দ্বিগুণ বিয়োগ করবা, তাহলে 40 বিয়োগ 0.15 ইন্টু 2 ইকুয়াল টু বিয়োগ 39.7, 39.7 মিটার। আবার
দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থও একইভাবে আসবে 35 বিয়োগ 2 গুণন 0.15 মিটার। 35 বিয়োগ 2, 35 বিয়োগ 2 গুণন 0.15, 34.7 মিটার। তাহলে দেয়াল বাদে, সুতরাং দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল সমান 39.7 গুণন 34.7 বর্গ মিটার। তাহলে এই বর্গ মিটারটা এখন গুণ করে দেখো কত আসে। এই গুণফলটা আসতেছে ইন্টু 39.7 ইন্টু 39.7 ইকুয়াল টু 1377.59। এটা সমান আসবে 1377.59 বর্গ মিটার। তাহলে আমরা সবটার ক্ষেত্রফল পাইছিলাম ইদেয়াল সহ 1400, আর এখন এটার ক্ষেত্রফল পাইছি 1377.59। সুতরাং দেয়ালের যে অংশটা আছে সেই দেয়ালের ভূমির ক্ষেত্রফল, দেয়ালটা যতটুকু জায়গা আছে ওই দেয়ালের এই নিচের ভূমির ক্ষেত্রফল। সুতরাং দেয়ালের ভূমির অংশের ক্ষেত্রফল সমান 1400 বিয়োগ 1377.59, 77.59, এটা হবে বর্গ মিটার। তাহলে এই বর্গ মিটারটা বের করে নেই। বিয়োগ 1400 ইকুয়াল টু 22.41, 22.41 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 22.41 পাইলাম। এখন এই দেয়ালটা মনে করো, এই দেয়ালটা এই 22.4, এই এরিয়াটার 22.4, এখন এইটার উপর এই কত মিটার উঁচু দেওয়াল আছে প্রশ্নে দেখো। এই দেয়ালটা হলো 35 মিটার, উচ্চতা হলো 10 মিটার। তাহলে 10 মিটার উঁচু, প্রায় 3 তলার সমান উঁচু। একটা অডিটোরিয়ামের উচ্চতা অনেক বেশি থাকে, তাহলে এটা 3 তলার সমান উঁচু, কারণ উপরে পিছনের দিকে অনেক সময় উপরে তলা তলা করে স্টেপ বাই স্টেপ এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এরকম। এখন 22.41 হলো তার ভূমির ক্ষেত্রফল। এখন এই ভূমির উপর ভূমির ক্ষেত্রফলকে দেয়ালের উচ্চতা দ্বারা গুণ করলেই দেয়ালের আয়তন পাওয়া যাবে। সুতরাং দেয়ালের 4 দেয়ালের চাইছে, অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন। তাহলে সব পুরোটাই লিখি। সুতরাং অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন সমান 22.41 ইন্টু 10 মিটার হলো তার উচ্চতা। এনে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে দেয়ালের যে অংশটা দেওয়াল আছে মানে ভূমিতে সেই অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে কোনো কিছুর আয়তন পাওয়া যাবে, কারণ ক্ষেত্রফলের মধ্যে দুইটা মাপ জড়িত, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। এত বর্গ মিটার সমান 22
1 বর্গ মিটার। তাহলে আমরা এই দেয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গ মিটার। ঠিক আছে, উত্তর 224.1 বর্গ মিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটার উত্তরও পেয়ে গেলাম। তোমরা এই চ্যাপ্টার থেকে আমি বেশ কয়টা সৃজনশীল করেছি, যদি আরও লাগে তাহলে তোমরা কমেন্টসে লিখো। আর যা যা বলছি তোমাদের যে যে এরিয়ায় কোনো চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী তোমরা লিখো, আমি তোমাদেরকে বেসিক কনসেপশন ভালোভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।